জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে দেশে ফিরলেন হাসিনা, প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেন জয়, থাকছে প্রতিবেদনে। স্বাধীনতার ৫৫ বছরে আবারও গভীর সংকটে বাংলাদেশ, তারেকের শেষ ভরসা হাসিনা, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ কখনো দেশ ছেড়ে পালায় না, শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে, আন্দোলন করে লাভ হবে না, প্রধানমন্ত্রী, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবারও অন্ধকারে ফিরে যাবে, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনেতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবারও অন্ধকারে ফিরে যাবে, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে। আমি জানি বাংলাদেশের মানুষ অন্ধকারে ফিরে যেতে চাইবে না। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে। বুধবার ২৭ সেপ্টেম্বর ওয়াশিংটনের হলিডে এক্সপ্রেস ইন হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমি জানি বাংলাদেশের মানুষ অন্ধকারে ফিরে যেতে চাইবে না। বিএনপি জামায়াত সরকারের ২৯ বছরকে অন্ধকার যুগ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, এই সময়ে তারা নিজেদের ভাগ্য গড়ে তোলা ছাড়া মানুষের জন্য কিছুই করেনি। তিনি বলেন, বিএনপি জামায়াত চক্র বাংলাদেশের মানুষের জীবন থেকে ২৯ বছর মুছে দিয়েছে। আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত সারা দেশে ব্যাপক উন্নয়ন পরিচালনা করে এই বছরের ব্যবধান কমিয়েছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত রূপকল্প ২০৪১-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ২০০৯ সাল থেকে দেশে অব্যাহত গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্থিতিশীলতার পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দেশ পরিচালনা করায় বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ২০২৬ সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে দেশের যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছে এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে যাত্রা সহজ করার উপায় খুঁজতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, আমি জানি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যাত্রায় কোনো অসুবিধা হবে না। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, ২ জনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না, যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে, কেননা দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। একই সাথে তারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছে। তবে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২ জনের অনুপস্থিতিতে বিচারের নজিরবিহীন গতি এবং রায় এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে। মৃত্যুদণ্ডের রায়ের সঠিক বিচার নিয়ে উদ্বেগ বাড়বে, হিউম্যান রাইটস ওয়াচ। বলা হয়েছে, এই মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন প্রসিকিউশনের সাক্ষী হওয়ায় তাকে ন্যূনতম ৫ বছরের সাজা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ কখনও দেশ ছেড়ে পালায় না, শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে আমারও নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়।
চলতি বছরের শেষে নির্বাচন, রাজশাহীর এই বিশাল জনসমাবেশ থেকে আপনারা আমাকে কথা দিন, অতীতের মতো আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। আমরা কথা দিচ্ছি 2041 সালে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ দেখতে পাবেন। জনতা দুই হাত তুলে সমস্বরে চিৎকার করে শেখ হাসিনার কথায় সায় দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াত জোট বলে বেড়াচ্ছে, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগ কখনও দেশ ছেড়ে পালায় না, বরং দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি নেতারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বিএনপির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা নাকি ক্ষমতায় গিয়ে দুর্নীতির বিচার করবেন। যে দলের নেতানেত্রীরা দুর্নীতির দায়ে জেল খাটছে, তারা কিভাবে অন্যের দুর্নীতির বিচারের কথা মুখে আনে? তারেক রহমান নাকি দেশে ফিরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে। আওয়ামী লীগ নেতাকর্মীরা এসব হুমকিকে ভয় পায় না, কারণ আওয়ামী লীগ জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে, কোনো দুর্নীতি করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির ভাষণ দেন। বিকাল 3:54 থেকে 4:25 পর্যন্ত 31 মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী বিগত 14 বছরে দেশে এবং রাজশাহীতে যে উন্নয়ন হয়েছে তা তুলে ধরেন। এ সময় তিনি দেশে চলমান বিএনপি জামায়াত জোটের আন্দোলন কর্মসূচি নিয়েও কথা বলেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। সঞ্চালনা করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা এবং মহানগর সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সমাবেশ শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্য এবং বিভিন্ন সময়ে শহীদ হওয়াদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বেলা 3:12 প্রধানমন্ত্রী সভামঞ্চে আসেন। এ সময় ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। এর আগে সকালে প্রধানমন্ত্রী সারদা পুলিশ একাডেমিতে 38তম বিসিএসের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরে রাজশাহী নগরীতে পৌঁছে তিনি 1316 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন 32টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্বাধীনতার 55 বছরে আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারিকের শেষ ভরসা হাসিনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশ। হাসিনার আমলে দেশ বেশ শক্ত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়েছিল। ইউনূস সরকারের 1.5 বছরের শাসনামলে দেশটি সব দিক দিয়ে খাদের কিনারে চলে গিয়েছে। পরিস্থিতি এতটাই সংকটজনক যে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থভাণ্ডার দেশটিকে আর ঋণ দিতে রাজি হয়নি। তারা জানিয়েছিল সরকার বদল হলে তারা এই ঋণের ব্যাপারে নতুন সরকারের সঙ্গে আলোচনা করবে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন 1 মাস পূর্ণ হয়ে গেল। এই দুই বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান থেকে কিন্তু বাংলাদেশকে আর্থিক দিক থেকে সাহায্য করার কোনো প্রস্তাব বা তারা আলোচনায় রাজি থাকার বার্তা দেয়নি। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর তিনি একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। মাঝখান থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ তার সব পরিকল্পনা বানচাল করে দিয়েছে। এর মধ্যে আগের সরকারের একটি চুক্তি তারেক সরকারকে ভয়াবহ বিপদের মধ্যে ফেলে দিয়েছে। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলবে। এই যুদ্ধের ফলে বাংলাদেশের প্রতিটি দ্রব্যের মূল্যবৃদ্ধি ঘটেছে। পরিস্থিতি এতটাই সংকটজনক যে বহু উড়ানের যাত্রা বাতিল করা হয়েছে। জিনিসপত্রের দাম এই কয়দিনের মধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও বলা হচ্ছে এই ক্ষেত্রে সরকারের কোনো দোষ নয়, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তারেক সরকার হয়তো মূল্যবৃদ্ধিতে লাগাম পড়ানোর চেষ্টা করতে পারেন, কিন্তু তার পক্ষে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়। চলতি অর্থবর্ষ বাংলাদেশের জন্য ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন হাজার বিশেষজ্ঞ এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যে ভয়াবহ আর্থিক সংকটের মুখে পড়তে চলেছে তার মূল কারণ কি শুধুই মধ্যপ্রাচ্যের যুদ্ধ? এই আর্থিক ভিত দুর্বল হওয়ার জন্য আগের সরকার ভীষণভাবে দায়ী। বহু দেশের কাছে আগের সরকার মোটা টাকার ঋণ করেছে। সেই ঋণের বোঝা এখন নতুন সরকারের কাঁধে এসে পড়েছে। বাংলাদেশের রিজার্ভ ভালো থাকলেও বিদেশ থেকে যেসব টাকা দেশে আসার কথা সেই সব চ্যানেল এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে বন্ধ হয়ে গিয়েছে। ফলে দেশে তৈরি হয়েছে একটা আর্থিক সংকট। আমরা অনেকেই জানি বাংলাদেশের শ্রমবাজার ভীষণভাবে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। যুদ্ধ শুরু হওয়ায় সেই সব শ্রমিকই মধ্যপ্রাচ্যের সেই সব দেশে যেতে পারছে না। আমার যাদের ফিরে আসার কথা ছিল তারা সেখানে আটকে পড়েছে।
অনেকে আবার চাকরি হারিয়ে ফেলার আশঙ্কা করছেন, ফলে বহু পরিবারকে বাঁচতে হলে ঋণ নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ১০ থেকে ১৫টি দেশের ওপর পড়তে শুরু করেছে। এই সব দেশগুলির মধ্যে বাংলাদেশও রয়েছে। ইতিমধ্যে অশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় গোটা বিশ্বের অর্থনীতিতে প্রবল ঝাঁকুনি দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ কতটা আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারে সেই দিকে তাকিয়ে সে দেশের মানুষ। তারেক রহমান এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে কি পদক্ষেপ করেন সেটাও দেখার মতো বিষয়। বাংলাদেশের মতো একই ধরনের সংকট তৈরি হয়েছে পাকিস্তানেও। শেহবাজ শরীফ সরকার বেশ কিছু পদক্ষেপ করেছেন। প্রশ্ন উঠছে, পাকিস্তানের দেখাদেখি বাংলাদেশও কি সেই পথে হাঁটবে? তারেক সরকারকে বেশ কয়েকটি ঘটনা তাড়া করে বেড়াবে। বলা যেতে পারে জ্বলন্ত সমস্যা তাড়া করবে। সেই সব সমস্যার মধ্যে প্রধান সমস্যা দেশের বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া। পাশাপাশি খাদের কিনারায় চলে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করে তোলার দায়িত্ব তার। পালাবদলের পর ইউনূস ক্ষমতায় আসীন হওয়ার পর মানুষের মনের মধ্যে একটা আশার আলো তৈরি হয়। তারা সরকারের থেকে ভালো কিছু প্রত্যাশা করেছিলেন, কিন্তু তারা সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে একদিকে দেশকে আর্থিক দিক থেকে রক্ষা করার মতো গুরু দায়িত্ব যেমন তারেক রহমানের কাঁধে রয়েছে, কাঁধে চেপেছে দেশের জ্বলন্ত সমস্যার সমাধান করা। অনেকে বলছেন, এই অবস্থায় তারেকের পরিত্রাতা হয়ে উঠতে পারেন হাসিনা। তার সুপরামর্শই বাংলাদেশকে রক্ষা করতে পারে।